মা, আমি এই বিয়ে করতে পারবো না। যে কাজিনকে ছোটবেলা থেকে বোনের চোখে দেখে এসেছে, হঠাৎ করে তার সাথে বিয়ে, এটা পসিবল না আমার জন্য মা। আর তুমি কি এটা ভুলে গেছো আমার অতীতের কথা? রেহান একদমই এই কথাটা বলে ওঠে রেহানা বেগমের সাথে। রেহানের কথা শুনে রেহানা বেগম বলে ওঠে, এসব তুই কি বলছিস রেহান? সারা বাড়িতে মানুষজন ভর্তি, আর তুই বলছিস এই বিয়ে তুই করবি না? আর অতীতের কথা চিন্তা করেই তোর বিয়ে দিতে চেয়েছি আমি। তুমি আমাকে মিথ্যে কথা বলে গ্রামে এনেছো মা। আমি তো জানতামই না এই বিয়ের কথা। যদি জানতাম তাহলে কোনোদিনই আমি এই গ্রামে আসতাম না। এখন তো জানলি এই বিয়ের কথা, আর যাকে বোনের চোখে আগে দেখতি এখন না হয় বউয়ের চোখে দেখবি। আর ও তো তোর আপন বোন না, মামা তো বোন। আর মামা তো বোনের সাথে বিয়ে হয়। মা, তুমি কেন বুঝতে চাইছো না? আমি এই বিয়ে করতে পারবো না। এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। রেহান, তুই যদি এই বিয়ে না করিস তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। মা, তুমি সব কি বলছো? রেহান বাবা, এই বিয়েটা করতে তুই রাজি হয়ে যা। আমি আমার ভাইকে যে কথা দিয়েছি, এখন যদি তুই এই বিয়েটা না করিস তাহলে আমার ভাইটা কারোর কাছে মুখ দেখাতে পারবে না। গ্রামেরও একটা নাম আছে। আর তুই একবার নিশির কথা ভাব, এই বিয়েটা ভেঙে গেলে মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে ভাবার আগে আমাকে জানানো উচিত ছিল তোমার মা। ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে না, তবে মনে রাখিস এই বিয়ে তুই না করলে তোর মাকে হারাবি। এই কথাটা বলে রেহানা বেগম দরজাটা খুলে বের হতে নেবে, তখনই রেহান বলে ওঠে, আমি এই বিয়েটা করব, তবে আমার শর্ত আছে। এই বিয়েটা মেনে নিতে আমাকে কিছুটা সময় দিতে হবে। রেহানা বেগম ছেলের মুখে এই কথা শুনে ছেলের কাছে সে ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, নিশি খুব ভালো মেয়ে, ও তোকে সুখে রাখবে। আর যার জন্য তুই এত বছর অপেক্ষা করছিস সে কোনোদিন ফিরে আসবে না। সে তোকে ঠকিয়ে চলে গেছে অন্যের হাত ধরে। সে তোকে কোনোদিনই চায়নি। তার জন্য অপেক্ষা করে কেন নিজের জীবনটা নষ্ট করছিস বাবা? এবার তোর জীবনটাকে সুন্দর করে সাজানো দরকার। তোর জীবনটাকে এখন এগিয়ে নিয়ে যেতে হবে। অতীত নিয়ে পড়ে থাকলে হবে না। দেখিস একদিন নিশি তোর জীবন থেকে অতীতের সব কালো ছায়া মুছে দেবে। একবার ওকে ভালোবেসে কাছে টেনে নে, দেখিস সব ঠিক হয়ে যাবে। রেহান আর কিছু না বলেই মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে আর চোখ থেকে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে, আমি ওকে কোনোদিন ভুলতে পারবো না মা, কোনোদিনও না। অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি ভুলতে। যাকে নিজের সবটা দিয়ে ভালোবাসার পরও যখন সে চলে গেছে, তখন নিশি তো অনেক দূর। ও হয়তো একদিন আমাকে ছেড়ে চলে যাবে। তাই নিশিকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। ভালোবেসে একবার ঠকেছি আমি, আর ঠকতে পারবো না, কারণ এবার যার সইতে পারবো না এই ভালোবাসার বেদনা। নিশি আর রেহানের বিয়ে সুষ্ঠু সুন্দরভাবে হলো। নিশি তো মহা খুশি। রেহানকে বিয়ে করে রেহানের উপর নিশির অনেক আগ থেকে ক্রাশ ছিল, কিন্তু নিশি কল্পনাও করতে পারেনি রেহানের সাথে যে ওর বিয়েটা হয়ে যাবে। রেহানকে শুধু নিশি গ্রামে বেড়াতে আসার কারণে ৩-৪ বার দেখেছিল, এর বেশি দেখেনি। এই কয়েকবার দেখেই নিশি রেহানের উপর পুরোই ফিদা। নিশি এক হাত ঘোমটা দিয়ে বসে আছে রেহানের রুমে। পুরো ঘর ফুলের গন্ধে ভরে আছে। লাইট অফ, চারিদিকে বাহারি রঙের মোমবাতি জ্বলছে। চাঁদের আলো আর মোমবাতির আলোতে ঘরটা আলোকিত হয়ে আছে। নিশির লজ্জায় গাল দুটো লাল হয়ে আছে। বুকটা কেন যেন আজকে একটু বেশি ধুকপুক করছে। অনেক চেষ্টা করছে নিশি এই ধুকপুক কমানোর জন্য, কিন্তু কিছুতেই পারছেই না। অজানা এক ভয় কাজ করছে মনের মাঝে। নিশির স্বপ্নের সেই পুরুষ আজ তার স্বামী, ভাবতেই শরীরে কাঁটা দিয়ে উঠছে। দরজায় শব্দ হওয়ার সাথে সাথে নিশি কেঁপে ওঠে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিস্তব্ধ রুমে রেহানের পায়ের শব্দ স্পষ্ট কানে আসছে নিশির মনে পড়ে গেল মায়ের বলা কথা, বাসর রাতে স্বামীকে সালাম করতে হয়। নিশি নিজেকে সামলিয়ে বিছানা থেকে চটজলদি নেমে রেহানকে সালাম করে নেয়। নিশির কাজে রেহান কিছুটা অবাক হয়ে বলে, এটা কি করলে? মা বলেছে বাসর ঘরে স্বামীর পা ধরে সালাম করতে। রেহান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, এরপর থেকে আর আমাকে সালাম করবে না, কারণ আমাদের ইসলামে পায়ে ধরে সালাম করার জায়েজ নেই। মুখে সালাম দেবে, তাহলে হবে, বুঝছো? জি। একরাশ লজ্জা নিয়ে দাঁড়িয়ে আছে নিশি রেহানের সামনে। তার সামনে শ্বাস নিচ্ছি, মনে হচ্ছে কেউ যেন বুকের মাঝে হাতুড়ি পেটাচ্ছে।
তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? রেহান নিশির থেকে 2 কদম পিছিয়ে বলে। নিশি তো লজ্জায় রেহানের দিকে তাকাতেই পারছে না, নিচের দিকে তাকিয়ে আছে। রেহান ঢোক গিলে বলা শুরু করে। আমি তোমাকে কোনোদিনও হয়তো আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। রেহানের কথা শুনে এবার নিশি রেহানের দিকে তাকায়। এবার আর লজ্জায় নয়, অবাক হয়ে তাকায় রেহানের দিকে। কাপা কাপা গলায় নিশি রেহানকে বলে। মানে ঠিক বুঝলাম না আমি, একটু পরিষ্কার করে বলবেন? দেখো নিশে, আমি জানি তুমি এটা শোনার পর হয়তো ভেঙে পড়বে, কিন্তু আমি এই বিয়েটা করতে চাইনি। করতে চাননি মানে? তার মানে আপনি বলতে চাইছেন আপনি নিজের ইচ্ছেতে বিয়েটা করেননি? না, মা আমাকে বাধ্য করেছে, ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েটা করতে বাধ্য করেছে। নিশি কি বলবে কিছুই বুঝতে পারছে না। ধপ করে বেডে বসে পড়ে, রেহানের দিকে তাকিয়ে বলে। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে যার জন্য আমাকে মেনে নিতে পারছেন না? আমি তোমার সাথে আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে চাই না। নিশির হঠাৎ করে কেন জানি রাগ উঠে যায়, আর বেড থেকে উঠে রেহানের কলার চেপে ধরে বলে। কিসের পার্সোনাল বিষয়? কিসের পার্সোনাল বিষয়? আমি আপনার স্ত্রী, এখন আপনার লাইফে কে আছে না আছে তা আমার জানা খুব দরকার। যার জন্য আপনি আমাকে মেনে নিতে পারছেন না তার কথা জানা দরকার। মানছি আপনি আমাকে বাধ্য হয়ে বিয়ে করেছেন, কিন্তু এখন আমি আইনগত আর ইসলামের শরীয়ত মতে আপনার স্ত্রী, তাই আপনার সব কিছু জানার অধিকার আছে। রেহান কিছুটা ভরকে যায় নিশির ব্যবহারে, কিছুটা রাগ নিয়ে নিশিকে বলে। কি করছো রেখে নিশি, আমার কলার ছাড়ো। নিশি কলার না ছেড়ে রেহানের কলারটা ধরে নিজের আরেকটু কাছে এনে বলে। কেন কলার ছাড়বো? আপনি আমার স্বামী, তো আপনার কলার ধরবো না তো কি অন্য কারোর স্বামীর কলার ধরবো? শুনুন মিস্টার রেহান আহমেদ, আপনি এটা ভাববেন না আপনার প্রেমিকা আছে বলে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব আর বলবো চান তাকে বিয়ে করে নেন। তা হবে না, এত সহজে আমি আপনাকে ছাড়ছি না, বুঝছেন? নেন, এবার আপনার কলার ছেড়ে দিলাম। রেহান নিশির সামনে তুড়ি বাজাতেই নিশি নিজের কল্পনার জগৎ থেকে ফিরে আসে। কোথায় হারিয়ে গেলে? কিছু তো বলো। এতক্ষণ যা বলেছি ওনাকে সব কল্পনা ছিল আমার। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো, সব তো আপনি বলে দিলেন। নিশি, আমি জানি তুমি কষ্ট পেয়েছ, কিন্তু আমি চেষ্টা। রেহানকে আর কিছু বলতে না দিয়ে নিশি বলে ওঠে। থাক, আপনাকে কিছু বলতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। আপনি শুয়ে পড়েন, আমি নিচে শুয়ে পড়ব। না, তুমি বেডে থাকো, আমি সোফায় ঘুমাচ্ছি। নিশি আর কিচ্ছু বলে না, ফ্রেশ না হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে রেহান ফ্রেশ হতে চলে যায়। নিশি মুখে বালিশ গুজে নিঃশব্দে কান্না করছে। ওর এই রাতটা নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু রেহান সব শেষ করে দিল। রেহান ফ্রেশ হয়ে আসতেই নিশি কান্না থামিয়ে ঘুমানোর ভান করে। রেহান ও নিশির দিকে এক পলক তাকিয়ে চুপচাপ সোফাতে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর নিশি চোখ মেলে তাকায় আর মনে মনে বলে। এত সহজে আমি হার মানব না। যেই শাকচুনি আপনার জীবনে থাকুক না কেন, তাকে আপনার জীবন থেকে সারা জীবনের জন্য মুছে দিয়ে নিজেকে আপনার জীবনে আনবো। আপনি আমার স্বামী, আপনাকে আমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না, কিছুতেই না। এত সহজে আমি আপনাকে ছাড়বো না। সকালের মিষ্টি রোদের আলো নিশির চোখে পড়তেই নিশির ঘুম ভেঙে যায়। নিশির শরীরটা টান টান করে উঠে বসার সাথে সাথে নিশির চোখ যায় রেহানের দিকে। নিশি এক ধ্যানে রেহানের দিকে তাকিয়ে মনে মনে ভাবে। আহারে, কি সুন্দর করে ঘুমাচ্ছে লোকটা, কোনো চিন্তাই নেই। চিন্তা থাকবে কি করে? সব চিন্তা যে আমাকে দিয়ে নিজে শান্তি মতো ঘুমাচ্ছে। আচ্ছা, ওনার গার্লফ্রেন্ড দেখতে কি আমার থেকে সুন্দর? ওই শাকচুনিটা কিরকম দেখতে আল্লাহই জানে। আচ্ছা, আদৌ কি ওনার গার্লফ্রেন্ড আছে? কালকে রাতে তো ওনাকে ওনার কথার মাঝে থামিয়ে বলে দিয়েছি, যা বোঝার বুঝে গেছি আমি। ধুর, ভাল লাগে না, সব মুসিবত কি আমার কপালে এসে পড়ে। নিশি একরাশ রাগ নিয়ে বেড থেকে নেমে ব্যাগ থেকে শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। কিছুক্ষণ পরে নিশি একটা লাল কাতানের শাড়ি পরে বের হয় ওয়াশরুম থেকে। চুল ছাড়তে ছাড়তে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। নিশি ভেজা চুল ছাড়ার সময় চুলের পানি কিছুটা রেহানের মুখের উপর গিয়ে পড়ে, যার জন্য রেহানের ঘুমটাও ভেঙে যায়। রেহান চোখ মেলে তাকাতেই নজর পড়ে সদ্য গোসল করা নিশির উপর, যার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। চুলের পানি পড়ার কারণে নিশির ব্লাউজের একটা সাইড ভিজে গেছে। রেহান শোয়া থেকে উঠে বসে। রেহান নিশিকে যতবার দেখেছে
এতটা গভীরভাবে দেখেনি নিশিকে, দেখার প্রয়োজন বোধ করেনি। তাই হয়তো নিশির মায়াবী চেহারাটা ভালো করে দেখেনি রেহান। কিন্তু আজ রেহান মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আয়নাতে পড়া নিশির মুখের দিকে। কেন জানি রেহানের নিশির মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকতে ভালোই লাগছে। রেহানের এখন একটা কথাই বলতে ইচ্ছে করছে। গোসল করার পর কি প্রত্যেক নারীদের আমার স্নিগ্ধ আর মায়াবী লাগে নাকি এটা শুধুমাত্র নিশির ক্ষেত্রে? নিশি হালকা কিছুটা সাজুগাজু করে পিছন ফিরে তাকাতেই দেখে রেহান ঘোর লাগা চোখে তাকিয়ে আছে ওর দিকে। প্রথমে নিশি কিছুটা লজ্জা পেলেও পরক্ষণে নিশি ছোট ছোট চোখ করে রেহানের দিকে তাকিয়ে বলে ওঠে, এই যে এভাবে তাকিয়েছেন কেন? কোনোদিন সুন্দরী মেয়ে দেখেননি? নিশির কথায় রেহানের ধ্যান ভাঙে আর বলে ওঠে, মানে হলো এভাবে তাকিয়েছেন কেন আমার দিকে? আমার মুখে কি কিছু হয়েছে যার জন্য আপনি এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন? অবশ্য আমি সুন্দরী, তাকাতেই পারেন আমার দিকে। কি তুমি নিজেকে সুন্দর মনে করো নাকি? অবশ্যই আমি নিজেকে সুন্দরী মনে করি। আপনার কোনো সন্দেহ আছে নাকি? জানেন গ্রামে আমার জন্য কত ছেলে পাগল ছিল? সারা দিন আমার পিছু পিছু কত ছেলেরা ঘুরতে হিসাব ছিল না। ও সরি, আপনি জানবেন কি করে? আপনি তো আর আমাদের গ্রামে থাকতেন না। কেমন ছেলেটা যে ঘুরতো তোমার পেছনে তা আমি ভালো করে বুঝতে পারছি। আর হ্যাঁ, আমার সামনে এমন ভাবে ঘোরাফেরা করবে না একদম। কিভাবে ঘুরছি আপনার সামনে? নিচের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। এ কথা বলে রেহান তাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। আর নিশি নিজের দিকে তাকিয়ে পুরাই ভরকে যায়, কারণ বুকের এক সাইডে শাড়িটা সরে গিয়েছে। নিশি তাড়াতাড়ি করে শাড়িটা ভালো করে গায়ে জড়িয়ে নেয়। লুচু কোথাকার, নজর ভালো না এই বেটার। তার জন্যই তো এমন বেহায়ার মতো তাকিয়েছিল। ঠিক এমন সময় দরজায় শব্দ হয়। নিশি গিয়ে দরজা খুলে দিয়ে দেখে রাহি দাঁড়িয়ে আছে। রাহি রেহানের ছোট বোন, এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। নিশিকে দেখে রাহি বলে ওঠে, ওয়াও নিশু আপু, তোমাকে লাল শাড়িতে খুব সুন্দর লাগছে। চা, এভাবে কেউ বলে? আমার বুঝি লজ্জা লাগে না? আর লজ্জা পেতে হবে না, চলো মা ডাকছে তোমাকে নিচে। আচ্ছা চলো। ভাইয়া কি ওয়াশরুমে? আচ্ছা তুমি চলো। এদিকটা রেহান ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে থেকে আনমনে বলে ওঠে, আসলে তুমি অনেক সুন্দরী, রাখলে আরো ভয়ঙ্কর সুন্দর লাগে। কথা বলে মুস্কি হেসে ওঠে রেহান। কিন্তু পর মুহূর্তে রেহান নিজের কথা বুঝতে ভীষণভাবে অবাক হয় আর মুখের হাসিটা মলিন হয়ে যায়। নিশি ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। কোনো কাজ করতে হচ্ছে না নিশিকে, শুধু ফ্যাল নয়নে তাকিয়ে আছে। হঠাৎ করে রেহালা বেগম নিশির হাতে ধোয়া ওঠা কফির মগ ধরিয়ে দিয়ে বলে, রেহানকে কফিটা দিয়ে আসবি মা? ঠিক আছে ফুপি। এখনো ফুপি ডাকবি নাকি? আজ থেকে মামনি বলে ডাকবি, কেমন? আচ্ছা মামুনি। নিশি কফির মগটা নিয়ে ঘরে ঢুকে দেখে রেহান রুমে নেই। নিশি ভাবলো হয়তো ব্যালকনিতে আছে রেহান। নিশির ভাবনা তাই ঠিক হলো। রেহান গ্রিলে হাত দিয়ে দূরের অরণ্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে কিছু একটা ভাবছে। নিশি রেহানের পাশে গিয়ে দাঁড়িয়ে রেহানের দিকে কফির মগটা এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। হঠাৎ কারো কণ্ঠ শুনতেই রেহান চমকে যায়। চমকে পাশে ফিরতেই রেহানের হাতে লেগে কফির মগটা থেকে কিছুটা কফি নিশির হাতে পড়ে যায়। গরম কফি হাতে পড়ার কারণে নিশি আর্তনাদ করে ওঠে। রেহান তাড়াতাড়ি করে নিশির হাত থেকে কফির মগটা নিয়ে বলে, সরি নিশি, আমি দেখিনি যে তুমি আমার পাশে কফি নিয়ে দাঁড়িয়ে আছো। না না, আমি ঠিক আছি। কি ঠিক আছে? তুমি হাতে গরম কফি পড়েছে আর তুমি বলছো ঠিক আছে? চলো আমার সাথে। রেহান নিশির হাতটা ধরে বেডে এনে বসায় আর কফির মগটা সেন্টার টেবিলে রেখে বলে, এখানে চুপ করে বসো, আমি আসছি। রেহান ফার্স্ট এড বক্সটা এনে নিশির পাশে বসে আর নিশির লাল হয়ে যাওয়া জায়গাতে মলম লাগিয়ে দেয়। নিশি হালকা আর্তনাদ করে ওঠাতে রেহান ফু দিয়ে মলম লাগাতে থাকে। নিশি পলকহীন দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর রেহান মুখ তুলে নিশির দিকে তাকিয়ে বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? এটা করা কি খুব দরকার ছিল আমার সাথে? কি করেছে আমি? দেখো নিশি, আমি তার জন্য সরি বললাম তো। আপনি কেন আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করলেন বলেন তো? আপনি চাইলেই বিয়েটা না করতে পারতেন। আমি তো মেয়ে, তাই নিরুপায় হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছি।
কিন্তু আপনি তো চাইলে মামনিকে বোঝাতে পারতেন যে আপনার গার্লফ্রেন্ড আছে আর আপনি আমাকে বিয়েটা করতে চান না। গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড আছে কে বললো তোমাকে? কেন? এটার জন্য তো আপনি এই বিয়েটা মেনে নিতে পারছেন না। আমি বিয়েটা এখন মেনে নিই ঠিকই, কিন্তু মেনে নিতে কতক্ষণ? আমি অবশ্যই বিয়েটা মেনে নিব, ততদিন না হয় আমাকে একটু সময় দাও। মানে আপনার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও এই বিয়েটা মেনে নিয়েছেন? আমার গার্লফ্রেন্ড আছে কি নেই এটা নিয়ে তোমাকে চিন্তা না করলেও চলবে। আপাতত আপাতত তুমি তোমার চিন্তা করো। কথাটা বলে রেহান ঘর থেকে বের হয়ে যায়। আর নিশি, সে তো হা করে বসে আছে রেহানের কথা শুনে। এই লোকের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, আমি শিওর। রেহানা বেগম নিশিকে নিচে নামার জন্য ডাক দিতেই নিশি নিচে নেমে ডাইনিং টেবিলে বসে রেহানের পাশে। রেহানা বেগম বলে ওঠে, রেহান, কালকে কিন্তু নিশিদের বাড়িতে যেতে হবে, মনে রাখিস। হুম। আর নিশিমা, সবকিছু গুছিয়ে নিস, কেমন? আচ্ছা মামনি। রেহান ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল। সারাদিন রেহান আর বাড়ি ফিরেনি। রেহান মাকে একবার ফোন করে বলেছে লেট হবে, এই পর্যন্তই। 10:30টায় রেহান বাড়ি ফিরে এসেই বিছানায় শুয়ে পড়ে। রেহানের শোয়া দেখে নিশি বলে ওঠে, এ কি, আপনি বিছানায় শুয়ে পড়লেন কেন? তো কই শুভ? কই শুভ মানে? সোফায় শোবেন গতকালের মতো? পারবো না সোফায় ঘুমাতে, সোফাতে আমার ঘুম আসে না, অভ্যেস নেই আমার। তাহলে আপনি বিছানায় ঘুমালে আমি কই ঘুমাবো? রেহান এবার উঠে বসে নিশির দিকে তাকিয়ে বলে, আমার বিছানাটা অনেক বড়, এই বিছানায় কমপক্ষে 3 জন শুতে পারবে, আর তুমি বলছো কোথায় ঘুমাবে? আপনার সাথে এক বিছানায় ঘুমাবো, আপনার কোনো অসুবিধা হবে না? না, কোনো অসুবিধা হবে না, চুপচাপ শুয়ে পড়ো, আর আমাকে একটু ঘুমাতে দাও। বলে রেহান ওপাশে ফিরে শুয়ে পড়ে। নিশিও গুটি গুটি পায়ে বিছানার এক পাশে এসে জড়সড় হয়ে শুয়ে পড়ে। গভীর রাতে নিশির কেন জানি মনে হচ্ছে ওর দিকে কেউ তাকিয়ে আছে, কিন্তু নিশি চোখ খুলে তাকিয়ে দেখে রেহান ঘুমিয়ে আছে। এক ধ্যানে ঘুমন্ত রেহানের দিকে নিশি তাকিয়ে আছে। নিশির ইচ্ছে করছে রেহানের কপালে পড়ে থাকা চুলগুলো ছুঁয়ে দিতে, কিন্তু এটা নিশি করতে পারবে না, ওর যে সে অধিকার নেই। তাই নিশি রেহানের দিকে হাত বাড়ালে আবার হাতটা নিয়ে এসে পড়ে। নিশি ওপাশ ফিরতে রেহান চোখ মেলে তাকায় আর ভারী একটা নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলে, আমি জানি নিশি, তুমি আমাকে মনে মনে পছন্দ করো, সেটা আমি অনেক আগে বুঝতে পেরেছি, কিন্তু তখন পাত্তা দিতাম না তোমাকে, কারণ তখন অন্য কেউ ছিল আমার লাইফে, তাই পাত্তা দেওয়ার প্রশ্নই ছিল না। কিন্তু এখন যে ছেড়ে চলে গেছে তাকে নিয়ে আর ভাবলে তো হবে না। এখন যে আমার লাইফে অন্য একজন আছে আমার স্ত্রী হয়ে, তাকে নিয়ে ভাবতে হবে, কিন্তু তার জন্য আমার অনেকটা সময় লাগবে। নিশিকা আমাকে সেই সময়টা দিবে, নাকি ও আমাকে ছেড়ে চলে যাবে? না, নিশা আমাকে ছেড়ে চলে যাওয়ার আগে ওকে নিজের করে নিতে হবে। সকাল সকাল নিশি ব্রেকফাস্ট করে সব কিছু গুছিয়ে নেয়। একটু পরেই রওনা দেবে নিশির বাড়ির উদ্দেশ্যে। নিশি রুমেই শাড়ি চেঞ্জ করছে, কারণ রেহান অনেক আগেই রেডি হয়ে নিচে চলে গেছে, তাই নিশি আর ওয়াশরুমে না গিয়ে রুমে শাড়ি পরেছে। নিশি শাড়ির কুচিটা ঠিক করে পেটি গুছতে যাবে, আর ঠিক সেই সময় হঠাৎ করে দরজা খুলে রেহান ঘরে প্রবেশ করে। রেহানকে দেখে নিশি অপ্রস্তুত হয়ে পড়ে, যার কারণে হাত থেকে শাড়িটার নিচে পড়ে যায়। রেহান তো বড় বড় চোখ করে তাকিয়ে আছে নিশির দিকে, আর এদিকে নিশি রেহানকে দেখে দিল এক চিৎকার। রেহান তাড়াতাড়ি গিয়ে নিশির মুখ চেপে ধরে বলে, আস্তে আস্তে এভাবে চিৎকার করছে কেন? মানুষজন শুনলে কি ভাববে? নিশি রেহানের হাতটা নিজের মুখ থেকে সরিয়ে উল্টো দিক ফিরে শাড়িটার নিচ থেকে তুলে ভালো করে গায়ে জড়িয়ে বলে, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এভাবে ধুম করে রুমে চলে আসলেন, আর আসলেনই যখন নক করে আসা দরকার ছিল না নাকি? রেহান অবাক হয়ে বলে, আমার রুমে আমি আসবো, তাতে নক করে আসতে যাবো কেন? আপনার রুম সেটা তো আমিও জানি, কিন্তু এখন এই রুমে একটা মেয়ে থাকে, তাই আপনার উচিত ছিল নক করে আসার। এখন যদি নক করে আসতেন তাহলে এমন বিশ্রী একটা পরিস্থিতিতে পড়তে হতো না আপনাকে। রেহান নিশির ব্যাপারটা বুঝতে পেরে উল্টো দিক ফিরে বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি যে তুমি এই অবস্থায় থাকবে, আর ওয়াশরুম রেখে তুমি এখানে কেন চেঞ্জ করছো? ওয়াশরুমে চেঞ্জ করলে অসুবিধা হয়, তাই রুমে করছিলাম। আর কে জানতো আপনি ধুম করে এভাবে চলে আসবেন? আপনি তো চলে গিয়েছিলেন নিচে, তাহলে আবার ফিরে এলেন কেন? আসলে গাড়ির চাবিটা নিতে ভুলে গিয়েছিলাম, আর তুমি শব্দ আমার উপর দিচ্ছ কেন? যদি তুমি দরজাটা বন্ধ করে চেঞ্জ করতে, তাহলে তো আর আমি এইভাবে ধুম করে আসতে পারতাম না, আর না আমি তোমার কিছু দেখতে পারতাম।
তাই এটা সম্পূর্ণ তোমার দোষ, আর তোমার দোষে এমনটা হয়েছে। রেহান আর কিছু না বলেই গাড়ির চাবিটা নিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর নিশি, সে তো ব্যাককলের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চিৎকার করে ওঠে। আমার সব শেষ। নিশি অনেকটা সময় নিয়ে রেডি হয়ে নিচে নামলো। নিশির খুব লজ্জা লাগছে রেহানের সামনে পড়তে। নিশি সদর দরজার সামনে আসতেই দেখে রেহান গাড়ির সাথে হেলান দিয়ে ফোন টিপছে আর মুস্কি মুস্কি হাসে। নিশি নাক ফুলিয়ে রেহানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে,